ঘটনাটার সময়কাল 1985 থেকে 86 সালের মধ্যে হবে। ওনার ফুপার নামটা সঙ্গত কারণে বলছি না, এটাও বলছি যে উনি একটা ভালো প্রফেশনে আসলে ছিলেন না। এটা আপনারা ঘটনা শুনলেই বুঝতে পারবেন। ওনার ফুপুর বিয়ে হয়েছিল ওনাদেরই বাড়ির পাশেই, ওনাদের বাড়ি থেকে 200 গজ দূরে হবে। তো ফুপুর বিয়ের পর ওনার প্রথম যে সন্তানটি হয়েছিল এটি ছিল ছেলে সন্তান। ছেলেটার নাম রাখা হয় নান্টু। ঘটনার সময় ছেলের বয়স ছিল 10 থেকে 12 বছর। তো এই যে রুবেল ভাইয়ের ফুপা, উনি কি করতেন, একটা অবৈধ ব্যবসা করতেন, সেটা হচ্ছে বাংলা মদের ব্যবসা করতেন। উনি বাড়িতেই বাংলা মদ তৈরি করতেন, উনি নিজেও এই বাংলা মদ খেতেন এবং বাজারের এক সাইডে একটি ঝোপ রয়েছে, বাঁশের ঝোপ, সেখানে বসে এই বাংলা মদ বিক্রি করতেন। এই ঝোপঝাড়ের পাশেই ছিল একটি মন্দির, 50 থেকে 80 মিটারের মধ্যে হবে আর কি। তো বাজারের বর্ণনাটা আমরা একটু দিয়ে রাখি। এই বাজারের নাম হচ্ছে ত্রিমোহনী বাজার। এই বাজার থেকে এই চকাদিন গ্রামে যেতে একটি মন্দির পড়ে। বাজার এবং হাট খুবই পরিচিত, নওগাঁ জেলার সকলেরই পরিচিত। তো এই বাজারে যদি কেউ নাও এসে থাকে তবুও তার নাম কিন্তু আশেপাশের অনেকেই জানে। তো এটা তো রানীনগর উপজেলাতেই রয়েছে। তো ওনার ফুপার বন্ধু কিছু মুসলিম ছিলেন, কিছু হিন্দু ছিলেন। তো কয়েকজনের নাম বলছি, হরেন কাকা, নিপেন কাকা, আর মুসলিম যারা ছিলেন এদের মধ্যে বাচ্চু, সালামত, এনারা রয়েছেন। তো এই যে রুবেল ভাইয়ের ফুপা, উনি করতেন কি, সারাদিন মদ বানাতেন, সন্ধ্যার পরে বিক্রি করতেন। আর যারা এই বাংলা মদ খেয়ে অভ্যস্ত তারা কিন্তু জানতেন যে কোথায় মদ বিক্রি হয়, তারা কিন্তু ঠিকই চলে আসতো সময় মতো, জায়গা মতো। তো একদিন হয়েছে কি, এই যে বাচ্চু এবং সালামত কাকা, তো এরা তো আসছে, ফুপাও তো ওই ঝোপের মধ্যে বসে আড্ডা মারছে, মদ বিক্রি করছে, মদ কেনা বেচা চলছে, মদ কেনার পার্টি আসছে, কিনে চলে যাচ্ছে, কেউ বসে খায়, কেউ আবার নিয়ে যায়। তো এই বেচা কেনা চলতো রাত প্রায় 12টা-1টা পর্যন্ত। গ্রামের রাত 12টা-1টা তো অনেক রাত, বুঝাই যাচ্ছে। 85-86 সালের কথা বলছি। তো বিদ্যুৎ যদি ওই এলাকায় ওই সময় থেকেও থাকতো, এই ঝোপঝাড়ের মধ্যে নিশ্চয়ই অন্ধকার, চারদিকে শুনশান নীরব জায়গায় তো এই ধরনের অবৈধ কাজগুলো করতে হয়, তা না হলে তো বিপদ হতে পারে। বেচা কেনা হচ্ছিল, গল্প হচ্ছিল, হঠাৎ করে হয় কি, এই রুবেল ভাইয়ের ফুপার মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে। তো ওনার ফুপা বলল যে, এই শোন বাচ্চু আর সালামত, তোদের দুজনকেই বলি, এই মন্দিরের ভেতর থেকে যে একটা মূর্তি এখানে আনতে পারবে, আনার পর আবার ঠিকঠাক মতো ওখানে রেখে আসতে পারবে, তাহলে তাকে আমি কালকে ফ্রিতে মদ খাওয়াবো। তো এই যে বাচ্চু নামের যে লোকটা, তার কিন্তু টাকার কোনো সমস্যা নাই, আর সে এমনি মদ খাচ্ছে মাতাল, ঠিক আছে, কিন্তু অন্য আর একটা ধর্মের স্থাপনায় গিয়ে এরকম একটা কাজ করবে, এই বিষয়ে কিন্তু তার মাথা ঠিকঠাক মতো কাজ করছে না, কাজটা করা ঠিক হবে না। কিন্তু এই যে সালামত নামের আর একটা লোক আছে না, ইনি কিন্তু একটু গরিব মানুষ, তার তো প্রতিনিয়তই এই মদ খেতে গেলে টাকা পয়সার দরকার হয়, অনেক সময় বাড়িতে এটা নিয়ে হই হট্টগোল করতে হয়, তার স্ত্রীর সাথে অনেক সময় কলহ বিবাদের তাকে লিপ্ত থাকতে হয়, অনেক সময় তার স্ত্রীর কাছ থেকে জোর করে টাকা নিয়ে এসে এই বাংলা মদ কেনে। তো যদি এক রাত ফ্রিতে খাওয়া যায় তাহলে আর খারাপ কি। এই যে সালামত, যে উনি ফুপাকে বলেন যে আমি যাব, তো ফুপা বলে যা নিয়ে আয়। সে গেছে মন্দিরে, নিয়েও আসছে। এই মূর্তিটা ছিল হচ্ছে লক্ষ্মীর মূর্তি। এই মূর্তিটা কিন্তু মন্দিরে নাকি সবসময় থাকে। যারা হিন্দু ধর্মাবলম্বী ভাইরা আছেন তারা বলতে পারবেন, আমি এই বিষয়ে অতটা বলতে পারবো না। তো এই মূর্তিটাকে যখন নিয়ে আসছে, তখন ফুয়া বলছে আচ্ছা ঠিক আছে, নিয়ে আসছিস, সাহসের কাজ করছিস, যা এবার ঠিকঠাক মতো রেখে কেউ যেন বুঝতে না পারে। এখন এই সালামত বলে ওঠে, ওরে বাবা রে, আমি এখন এটা রেখে আসতে পারবো না রে, আমি আনছি কিন্তু রাখতে পারবো না, আমার বাবা ফ্রি মদ খাওয়া লাগবে না, তুই রেখে আয়। তখন ফুপা রেগে বলেন, যাই বেটা, এটা কি কথা ছিল, আমার কি রাখতে চাওয়ার কথা, তুই আনছিস তুই রেখে আয়। সালামত বলে, না, কি কথা ছিল কি ছিল না তা আমি জানি না, আমার এখন সাহস হচ্ছে না, আমি এখানে যাব না।
এখন সমস্যা হচ্ছে যে এই যে ফুপা, উনি যে এইখানে বসে মদ বিক্রি করেন, এ তো গ্রামের কম বেশি সবাই জানেন, সব ধর্মের লোকই জানেন। মদ বিক্রি করে সেটা একরকম বিষয়, এটা একটা অবৈধ কাজ। কিন্তু মদ বিক্রি করতে গিয়ে অন্য একটি ধর্মের স্থাপনায় গিয়ে সেখানে কেউ এই ধরনের কাজ করবে, এটা তো গ্রামবাসী কোনোভাবেই মেনে নেবে না। মূর্তিটা এখানে নিয়ে আসছে, এখন যদি এটা এখানে থেকে যায়, আর এটা যদি সকালে উঠে কেউ দেখে যে এই যারা মাতাল যেগুলো ছিল মদ খেতে আসছে, এরা মন্দির থেকে মদ খেয়ে মন্দির থেকে মূর্তি নিয়ে এখানে রেখে গেছে, তাহলে তো প্রত্যেকটাকে সাঁড়াশি অভিযান চালিয়ে ধরে ফেলবে এবং এদের তো বড় ধরনের বিচার হবে। আর সবচেয়ে বড় বিচারটা হবে হচ্ছে এই ফুপার, কারণ সে এখানে ব্যবসা করে, তার কারণেই এই ঘটনাটা ঘটছে। ফুপা তো পড়ে গেছেন বিপদে, এখন কি করি? ঝামেলা তো আসলে ফুপাই ঘটাইছেন, তাকেই সমাধান করতে হবে। তখন ফুপা ওই সালামতকে বলতেছেন যে ঠিক আছে, তোদের কাউকে দেখতে হবে না, আমি যাচ্ছি, ঝামেলা যেহেতু আমি বাধাইছি, আমি এটা সমাধান করে আসি। ফুপা কী করছেন, মূর্তিটাকে কাঁধে উঠায় ঠিকঠাক মতো উনি যাচ্ছেন। উনি ঠিকঠাক মতো গিয়ে মূর্তিটা জায়গা মতো রেখেও আবার চুপটি করে বাইরে যখন চলে আসতে যাবেন, তখন উনি খেয়াল করেন ওই হাঁটার সময় ঝাঁকি লেগেছে, ওই মূর্তির একটা হাত ভেঙে ঝুলছে। এখন এটার তো সমাধান ওই সময় আর উনি করতে পারবেন না। উনি চুপি চুপি দ্রুত বের হয়ে চলে আসেন আগের জায়গায়। আগের জায়গায় যখন আসেন, এরপরও কিছু বেচাকেনা হয়। বেচাকেনা হওয়ার পর উনি যথারীতি বাড়ির পথে রওনা হন। তো ওই ঝোপঝাড়ের ভেতর থেকে যখন উনি বের হয়েছেন, ওনার সাথে তো ওনার কিছু সাঙ্গপাঙ্গ আছেই যারা ওনার কাছ থেকে মদ কেনে। যখন বের হয়েছে তখন ওর খেয়াল করছে আকাশে কিন্তু চাঁদ আছে। পূর্ণিমা না হলেও চাঁদের আলো ভালোই ছিল, আকাশের কোথাও মেঘের ছিটে ফোটাটাও নাই। কিন্তু হঠাৎ করে ওনারা দেখেন যে ওনাদের মাথার উপরে মনে হচ্ছে কোন একটা কালো ছায়া আছে, যেটা ওনারা মাটির দিকে তাকায় প্রথম বুঝতে পারছিলেন। পরে যখন আকাশের দিকে তাকিয়েছেন তখন দেখেন ওনাদের মাথা থেকে হয়তোবা 30-40 হাত উপরে কালো মেঘের মতো কিছু একটা, এটা ভেসে ভেসে আসছে। ওনারা আগাচ্ছেন, ওটাও ভেসে ভেসে আসছে। তো এটা দেখে ওনারা বেশ ভয় পান, কি করবেন না করবেন। আবার হয় কি, ওইখানে যারা আসছিল বা ফুপার সাথে যারা ছিল আর কি, এরা তো অনেকেই আবার ড্রাঙ্ক ছিল, মাতাল অবস্থায় ছিল, দেশি মদ খেয়েছে। এখন একজন আরেকজনকে বলছে এই মাথার উপরে কিরে, আর একজন আবার বলছে যে মাথার উপর তো মনে হচ্ছে মেঘ, আর একজন বলছে আরে ধর তুই মনে একটু বেশি খেয়ে ফেলছিস, কিছুই নেই, আমি তো কিছুই দেখি না, এরকম করে বলছেন। কিন্তু এভাবে বলতে বলতেই হঠাৎ করে ওই মেঘের মতো ওই জিনিসটার ভেতর থেকে ভয়ঙ্কর একটা আওয়াজ ভেসে আসে। আর আওয়াজটা মূলত এই ফুপাকে উদ্দেশ্য করে বললে, ফুপার নাম ধরে বলে, ফুপার নামটা তো আমরা সংগ্রহ করে বলছি না, ফুপার নাম ধরে বলে কাজটা তুই ভালো করিস নাই, এর মাসুল তোকে দিতেই হবে। এটা যখন শুনেছেন তখন তো ওনারা যারা ছিলেন পরিমরি করে যে যার বাড়ির দিকে দৌড়, বাড়ির দিকে তারা ফিরছিলেন। একটা জায়গায় এসে হয়তো বা তারা আলাদা আলাদা হয়ে যেতেন, যে যার বাড়ির দিকে চলে যেতেন, কিন্তু ওই সময় কে কোন দিকে দৌড়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। এরপর ফুপা তো বাসায় চলে আসছেন। বাসায় আসার পর উনি আসলে এটা নিয়ে খুব বেশি চিন্তা করেন না, কারণ উনি তো মদ বিক্রি করতেন, খেতেন, উনিও তো নেশাগ্রস্ত অবস্থায় ওই সময় ছিলেন আর কি। উনি আবার চিন্তা করছেন দূর কি না কি শুনছি, এরকম মাতাল থাকলে এরকম একটু একটু উল্টাপাল্টা হয়। উনি কিন্তু আসলে ওরকম কিছু মনে করেন নাই। এরপর কয়েক রাত হয়ে যায়, এই কয়েক রাতের মধ্যেও কিন্তু উনি আবার সেই ঝোপঝাড়ের ওখানে গিয়ে কিন্তু মদ বিক্রি করেছেন। 3 রাত পার হয়ে গেছে, কিছু হয় নাই, কোনো সমস্যা হয় নাই, স্বাভাবিক ছিল সব কিছু। 4র্থ রাতে ঘটে এক মর্মান্তিক ঘটনা। ওই সময় অবশ্য ফুপা চলে আসছেন বাড়িতে, তার এই অবৈধ ব্যবসার যে দৈনন্দিন কাজ সেগুলো করে। তো বাড়িতে আসার পর উনি শুয়ে পড়েছেন। তো এই যে ওনার ছেলে নান্টু, যে এই নান্টু আবার তার মাকে মানে ফুপুকে বলছেন যে মা বাইরে যাব, ওয়াশরুমে যাব। তো গ্রামের ওয়াশরুম ঘরের বাইরে। তখন
এই ফুপুকে বলে যে আচ্ছা ঠিক আছে, তোমার ঘুম থেকে উঠতে হবে না, আমি ওকে নিয়ে যাচ্ছি। ফুপা অবশ্য তখনও ঘুমান নাই, কারণ রাত করে ফেরেন আর কি। একটা হারিকেন নিয়ে ছেলেকে নিয়ে বের হয়েছেন। তো ওইখানে যে ওয়াশরুমের যে জায়গাটা, ওইটা ঘর থেকে একটু দূরে, ওই জায়গায় আবার বেশ ঝোপ জঙ্গল ছিল আর কি। তো নান্টুকে উনি ওদিকে এগিয়ে দিচ্ছেন। নান্টুর হাতে আবার হারিকেনটা ছিল, কারণ সেই হারিকেনটা নিয়েই ঘরের মানে ওই ওয়াশরুমের ভিতরে ঢুকবে আর কি। এখন নান্টু তো একদম ছোট না, ঘটনার সময় তার বয়স 10 থেকে 12 বছর। তো নান্টু যখন হাতে হারিকেন নিয়ে ওয়াশরুমের কাছাকাছি চলে এসেছে, তখন সে দেখতে পায় বলের মতো কিছু একটা গড়িয়ে গড়িয়ে ওর দিকে আসছে। চিন্তা করে কি ব্যাপার, রাতের বেলা এই কী জিনিস গড়িয়ে গড়িয়ে আসে। সে চিন্তা করছে যে তাল কি গড়িয়ে গড়িয়ে আসছে কিনা, কিন্তু ওইখানে কোনো তাল গাছ ছিলও না। তাল গাছ ছিল, অনেক দূরে ছিল, আর তখন তাল পাকার সময়ও না। এমত অবস্থায় হঠাৎ করে সে দেখতে পায় যে এটা আসলে কোনো বল না, কোনো তালও না, এটা বড়সড় একটা মানুষের মাথা। এই মাথাটা গড়িয়ে গড়িয়ে ওর কাছে চলে এসেছে, ওর থেকে প্রায় 1 থেকে 1.5 হাত দূরে আসে। তখন মাথাটা সোজা হয়ে যায়, সোজা হয়ে নান্টুর দিকে তাকিয়ে একটা বিকট হাসি দেয়। এই হাসিটা ছিল নাকি খুবই ভয়ঙ্কর, যা এতটুকু বাচ্চার পক্ষে সহ্য করার মতো ছিল না। এতটুকু বাচ্চা কেন, কোনো মানুষের পক্ষে এটা সহ্য করা সম্ভব নয়। নান্টু ওই জিনিসটা দেখে দিয়েছে প্রচণ্ড জোরে এক চিৎকার। আর ওর কাছে তো হারিকেন ছিল, হারিকেনের আলো সেই স্পষ্টটা দেখেছে। আর ফুপা তো একটু দূরেই দাঁড়ানো ছিল, উনি আবার এটা খেয়াল করেন নাই। উনি চিৎকার শুনে দ্রুত এখানে আসছেন, এসে বলছে যে নান্টু কি হয়েছে, চিৎকার দিলি কেন? তখন নান্টু বলে যে আব্বা আমি তো এটা দেখছি। এটা বলতে বলতেই নান্টু জ্ঞান হারিয়ে ফেলে। এই যে নান্টুর অজ্ঞান হয়ে যাওয়া, সে যে জ্ঞান হারালো, নান্টুর জ্ঞান আর কখনোই ফেরত আসেনি। অজ্ঞান অবস্থাতেই নান্টু মারা যায়। তাকে ঝাড়ফুঁক করা বা অন্য কোনো ধরনের চিকিৎসা করারও কোনো সুযোগ হয়নি। জাস্ট খালি মৃত্যুর আগে তার বাবাকে এটা বলে যেতে পেরেছিল। পরদিন তার জানাজার নামাজে ইমামতি করেছিলেন এই রুবেল ভাইদেরই এক নানা। দাফন কাফন শেষে নানা ফুপাকে বলেছিলেন যে দোষটা তোমার মৃত্যুর জন্য, তোমার ছেলের মৃত্যুর জন্য তুমি একমাত্র দায়ী, তোমার কারণে তোমার ছেলে মরছে। ইমাম সাহেব ওই সময় আর কিছু বলেন নাই। ফুপা বুঝতে পেরেছিলেন যে উনি কি ভুলটা করেছিলেন। এরপরে ফুপার 2 জন ছেলে 2 জন মেয়ে হয়েছিল। তারা সবাই এখন ভালো আছে, তাদের সবার বিয়েও হয়ে গেছে। আর এই যে ফুপার যে 2টা বন্ধু, তাদের কিন্তু কিচ্ছু হয় নাই, তাদের সাথে কোনো ভয়ের ঘটনা ঘটে নাই, তারা স্বাভাবিকই ছিল। তারা 2 জনও এখন জীবিত নাই, তাদের মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছে। আর এত কিছু তো হয়ে গেল, এই ফুপা কিন্তু তার ব্যবসা বন্ধ করে নাই, উনি ওনার মতো করে ব্যবসা করেই গেছেন। ফুপা 2014 সালে মারা গিয়েছেন। ফুপু এখনও জীবিত আছেন। তো সঙ্গত কারণে ফুপার নামটা আমরা বলি নাই, উনি এরকম একটা ব্যবসা করতেন যেহেতু উনি মারা গিয়েছেন। আর মূলত ঘটনা যেটা হয় সেটা হচ্ছে যে পরবর্তীতে জানা যায় মন্দিরে একটা পাহারাদার জিন ছিল। এই ধরনের ঘটনা যখন ঘটে তখন এই পাহারাদার জিনটা খুব ক্ষিপ্ত হয়েছিল, যার কারণে সে প্রতিশোধ হিসাবে ফুপার ছেলে নান্টুকে ভয় দেখায়। আর এই ভয়ের কারণেই মূলত নান্টু মারা যায়। হতে পারে ওই ভয় দেখানোটা ওই পর্যন্তই থাকতো, কিন্তু ও তো মারাত্মক ভয় পেয়েছে, যার কারণে সে মারা যায়। আর ও মারা না গেলেও হয়তো বা পরবর্তীতে আরও বড় ধরনের ক্ষতি করত। তবে এতটুকুর মধ্যেই এই বিষয়টা শেষ হয়ে যায়, আর পরবর্তীতে কোনো সমস্যা হয়নি। আর এই ঘটনায় যাদের নাম বলা হয়েছে ওরা কেউই এখন আর জীবিত নেই, এটাই আমাদেরকে জানিয়েছেন রুবেল ভাই। প্রিয় লিসেনার্স, আমরা যেই ধর্মেরই হই না কেন, আমরা অন্য কোনো ধর্মীয় স্থাপনা অপবিত্র করা, নোংরা করা
সেটার ক্ষতি সাধন করা, এটা কিন্তু করা আমাদের উচিত নয়, এটা কারোরই উচিত নয়। যার যার ধর্ম সেই সেই পালন করবে। তো এটা আমাদের ধর্ম শিক্ষা দেয় না। এটাই এই ঘটনার একটি শিক্ষণীয় বিষয়। আর এই ধরনের কোনো ঘটনা যদি কেউ ঘটায় ফেলেন, তাহলে এই ঘটনার ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, আর পূর্বেও আমরা এই ধরনের বিষয়গুলো আমরা দেখেছি, যে প্রত্যেকটা উপাসনালয়েই ওই ধর্মের অশরীরীগুলো অবস্থান করে। তারা কিন্তু খুব ক্ষিপ্ত হয়, আর হেন কর্মকাণ্ডের কারণে ওরা প্রতিশোধ গ্রহণ করে, যেটা এই ফুপার বেলাতেও হয়েছে। ফুপার নিজের সাথে সমস্যা না হলেও তার একটি সন্তানকে কিন্তু হারাতে হয়েছে। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবার এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের থার্সডে নাইটের 150তম আয়োজনের নতুন আরও একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম আরজু আহমেদ মুন্না। উনিও সৌদি আরবের রিয়াদে রয়েছেন। ওনার দেশের বাড়ি গাজীপুর জেলার টঙ্গী উপজেলার এরশাদনগর 8 নং ব্লকে। ঘটনার এক্স্যাক্ট সাল উনি বলতে পারেন নাই, তবে উনি বলেছেন যে 2005 থেকে 10 সালের মধ্যবর্তী কোনো একটি সালে ঘটেছে। সময়টা শীতকাল ছিল। ওই সময় ওনার বয়স ছিল 13 থেকে 15 বছরের মধ্যবর্তী। এক সকালবেলা উঠে উনি জানতে পারেন ওনাদেরই পাশের এলাকার এক নানা, সেই নানা দুঃসম্পর্কের আত্মীয় হন ওনাদের। তার নাম হচ্ছে কবির। এই কবির নানার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, উনি আহত। ওনার পরিবারের সদস্যরা কবির নানাকে যখন দেখতে যাচ্ছিলেন, উনিও সাথে গিয়েছিলেন। উনি যখন কবির নানাকে দেখতে গিয়েছেন, এরপর জানলেন যে কবির নানার সাথে কি ঘটেছিল। সেই ঘটনাটি মূলত আমাদেরকে পাঠিয়েছেন। চলুন ঘটনায় চলে যাই। এই যে কবির নানা, উনি প্রতি রাত্রেই ওনার এক বন্ধুর সাথে নৌকা নিয়ে মাছ ধরতে যেতেন। ওনাদের গ্রাম থেকে 1 কিলোমিটার দূরে নৌকা বেয়ে আরেকটি গ্রামে। ওটা একটা বিল, তবে বিলের যেই অংশটা ওনাদের বাড়ির কাছাকাছি জায়গায় শুরু হয়েছে, ওখানে বেশ কয়েকটি গার্মেন্টস আছে। গার্মেন্টসের দূষিত পানিগুলো ওই অংশে পড়ার কারণে পানি খুব ময়লা হয়ে গেছে। ওখানে মাছ আসলে পাওয়া যায় না বললেই চলে। এই কারণেই ওই দূরে ওনাদেরকে যেতে হয়। তো ওনাদের বাড়িটা যেখানে, ওখান থেকে বিলের ওই অংশে আসতে সময় তো লাগেই, 1 কিলোমিটারও প্রায় বেশি একটু। যখন ওনারা নৌকা নিয়ে যান, এর মধ্যবর্তী একটি জায়গায় একটা খেলার মাঠ পড়ে। এই যে মুন্না ভাইরা ওখানে খেলাধুলা করতেন আর কি। এই খেলার মাঠের পাশেই রয়েছে একটি বড় পুকুর। এই পুকুরের চারপাশে বাঁশঝাড়, বড় বড় তাল গাছ রয়েছে 8 থেকে 10টা, তারপর তেঁতুল গাছ আছে। জায়গাটা বেশ ভয়ঙ্কর। বেশ কিছু ভয়ের ঘটনা ওখানে ঘটে, এই জন্য ভয়ঙ্কর। আর ভয়ঙ্কর হলেও ওইটার আশেপাশে কিন্তু বেশ কয়েকটা ঘরবাড়িও আছে। এই জায়গাটার সাথে ধান ক্ষেত রয়েছে, ধান ক্ষেতের সাথেই লাগোয়া বিল। সন্ধ্যার পর জায়গাটা খুব নীরব আর ভুতুড়ে হয়ে যায়। তো ঘটনা যখন ঘটে, শীতকাল তো ছিলই, ওই রাত্রে আবার শীতটা খুব বেশি পড়েছে। তো ওনার যে বন্ধু, মানে কবির নানার যে বন্ধু, উনি খবর পাঠান লোক মারফত যে ওনার শরীরটা ভালো লাগছে না, উনি যেতে পারবেন না। সাধারণত ওনারা দুজন মিলে রাত 12টার পরেই বের হয়ে যেতেন। এখন 2 বন্ধু সবসময় একসাথে মাছ ধরেন। এখন এক বন্ধু নাই, কবির নানা ভাবছেন যাবেন কি যাবেন না। এখন সমস্যা দেখা দিল যে কবির নানা তো আসলে এই মাছ ধরার উপরই নির্ভরশীল। উনি ওনার পরিবার নিয়ে চলেন এই মাছ বিক্রির টাকা দিয়ে। এখন এক রাত যদি না যান, তাহলে পরের দিন বাড়ির খাবার উনি কিনবেন কিভাবে? 2 বন্ধু মিলেই তো সবসময় মাছ ধরেন, এখন কি আর করা, একাই যেতে হবে। উনি একাই যাওয়ার সিদ্ধান্ত নিলেন। বের হয়ে গেলেন বাড়ি থেকে রাত 12:30টার কিছু সময় পর। এরপর নৌকায় উঠে নৌকা চালানো শুরু করলেন। বিলের ওই জায়গাটাতে যেতে প্রায় 45-50 মিনিটের মতো সময় লাগলো। উনি চলে আসেন, মাছ ধরা শুরু করেছেন। মোটামুটি ঘন্টাখানেক মাছ ধরেছেন। মাছ আল্লাহর রহমতে ভালোই পেয়েছেন। শীতটা তো খুব বেশি পড়েছিল ওই রাত্রে, এই জন্য
বেশি মানুষ মাছ ধরার জন্য বের হয় নাই। ওখানে যে শুধু ওনারা মাছ ধরতে আসতেন বিষয়টা এরকম না, আরও অনেক মানুষই ওই জায়গার আশেপাশে মাছ ধরতেন। তো উনি চিন্তা করলেন যে না, আজকে আর মাছ ধরবো না, একে তো শীত বেশি পড়েছে, তারপর উনি একা যাই বাড়ির দিকে রওনা দিই, এই চিন্তা করে উনি জাল গুছিয়ে নিয়ে নৌকা নিয়ে রওনা দিয়েছেন। কিছুক্ষণ আসার পর ওই যে জায়গাটার কথা আমরা শুরুতে বলেছিলাম যে বিলের পাশে একটা খেলার মাঠ রয়েছে, পুকুর, তাল গাছ, বাঁশঝাড়, তেঁতুল গাছ, ওই জায়গাটার কাছেই যখন উনি আসেন আর কি নৌকা চালাতে চালাতে, তখন হঠাৎ করে খেয়াল করলেন ওই যে তাল গাছ যেগুলো, ওখানকার যে জায়গাটা, ওই জায়গার ওইখান থেকে 4 থেকে 5 বছর বয়স হবে এরকম একটা বাচ্চা ছেলে হাঁটাহাঁটি করছে। উনি তো ওই গ্রামের লোক, উনি চিন্তা করেছেন যে কার ছেলে রাতের বেলা মনে হয় পথঘাট ভুল করে এখানে চলে আসছে, এত রাত্রে এই ছেলেটা কিভাবে আসলো উনি চিন্তা করছেন আর কি। আর গ্রামের মানুষ রাতের বেলা মাছ ধরেন, কবিনারা তো ভয় ডর আসলে কমই একটু। উনি স্পষ্টভাবে ওই বাচ্চাটাকে দেখেছিলেন। উনি এটাকে কোনো প্যারানর্মাল কিছু ভাবেন নাই, উনি স্বাভাবিকভাবে নিয়েছেন যে ভুল করে বা অনেকে ঘুমের ঘরে বেরিয়ে যায় না ঘর থেকে, ওই রকম হয়তো বা বের হয়ে গেছে, বা রাত্রেবেলা ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছে ঘুমের ঘরে, এরপর আর পথ খুঁজে পাচ্ছে না, হাঁটতে হাঁটতে দিকে চলে আসে, এরকম হয় অনেক সময়। সময়টা উনি বলেছিলেন যে রাত তখন 3টা কি 4টার মধ্যেই হবে সময়, এরকমই আন্দাজ করেছিলেন। উনি কি করেছেন, নৌকাটা তীরে নিয়ে একটা জায়গায় কোনোভাবে আটকে ওই বাচ্চাটার দিকে উনি এগিয়ে যাচ্ছেন। বাচ্চাটাও তাকে দেখে ওই তাল গাছের নিচ থেকে হেঁটে কবিনানার কাছে আসছে। তো উনিও এগিয়ে যাচ্ছেন, বাচ্চাটাও আসছে। তার কাছাকাছি আসার পর কবিনানা জিজ্ঞেস করছেন, এই কিরে, তুই কোন বাড়ির রে, এত রাত্রে এখানে কিভাবে আসলি? ওই বাচ্চাটা না কিছু বলে না, কয়েকবার এই একই কথা জিজ্ঞেস করতেই বাচ্চাটা বলে ওঠে, এ কবির, মাছ দে। এতটুকু বয়সী একটা বাচ্চা ছেলে, কবির নানা যিনি মধ্যবয়স্ক, উচ্চতা তার প্রায় 6 ফিট, এইরকম একটা বয়স্ক মানুষকে বলছে এ কবির, মাছ দে, এটা একটা বেয়াদবি। উনি বেশ অবাক হয়েছেন। উনি বলছেন যে এই কি করছ তুই, মাছ দে মানে? আরে তুই মনে হয় ভুল করে চলে আসিস এই সাইডটাতে, এই সাইডটা কিন্তু ভালো না, চল চল আমার নৌকায় ওঠ, তোকে বাড়িতে দিয়ে আসি। কোন বাড়ি তোর? তখন ওই বাচ্চাটার ভয়েস আরও চেঞ্জ হয়ে যায়। শুরুতে বলেছিল বাচ্চার কণ্ঠে, কিন্তু এবার মনে হচ্ছে বেশ গম্ভীর এবং বয়স্ক লোকের কণ্ঠে বলে ওঠে, হে কবির, তোকে না মাছ দিতে বলছি, তোর নৌকায় মাছ আছে না, দে মাছ দে। এই কথা বলেই বাচ্চাটা নিজেই ওই নৌকার দিকে চলে যায়। নৌকায় ওঠার পর নৌকার উপরেই কিন্তু একটা পাত্র ছিল, যেই পাত্রের মধ্যে মাছগুলো রাখা ছিল। সে কি করেছে, বড় একটা হা করেছে, হা করে ওই মাছ রাখার যে পাত্রটা এটা উঁচু করে মুখের মধ্যে ঢেলে দিয়েছে। মুহূর্তের মধ্যে মাছগুলো সে খেয়ে শেষ করে ফেলে। এইবার কবির নানা বুঝতে পারেন যে এটা স্বাভাবিক কিছু না, যেহেতু উনি অনেক বছর যাবৎ মাছ ধরেন, এইটা যে এই মেছো পিশাচ এটা বুঝে গেছেন। আর এই প্রথম উনি এমন ভয়ানক জিনিসের সামনাসামনি হলেন। সবসময় তো ওনার বন্ধুর সাথে মাছ ধরতেন, এরকম ভয়ানক জিনিসের মুখোমুখি কখনো হন নাই। এমনি টুকটাক জিনিসের অভিজ্ঞতা তো রাতেরবেলা মাছ ধরতে গেলে সবাই পায়, কিন্তু এরকম কোনো ভয়ঙ্কর জিনিসের মুখোমুখি উনি এর আগে হন নাই। কবির নানা তো ভয়ে ওইখানেই দাঁড়িয়ে সব দেখছেন, কারণ উনি যে দৌড় দিয়ে সরে যাবেন, উনি যাবেনটা কোথায়? আশেপাশে তো শুধু বিল আর ধান ক্ষেত, আর এই নৌকাটাই ওনার একমাত্র সম্বল। আর নৌকায় আছে ওনার জাল, যেটা দিয়ে উনি মাছ ধরেন। এটা উনি যে রেখে চলে যাবেন, ওনার কি হবে? আর উনি যে দৌড় দেবেন সেই শক্তিটাও ওনার শরীরে ওই মুহূর্তে ছিল না। এদিকে ওই মেছো পিশাচটা মুহূর্তের মধ্যে সব মাছ খেয়ে ব্যাঙের মতো একটা লাফ দিয়েছে, এক লাফে আবার ওনার সামনে এসে পড়ছে। এরপর বলছে গম্ভীর কণ্ঠে, অনেক দিন ধরে তোকে ধরার সুযোগে আছি, এইখান দিয়ে যাস আসিস, মাছ নিয়ে যাস, তোরা দুজন একসাথে থাকিস দেখে কিছুই করতে পারি না। কিছু করতে পারি না দেখেই তোর উপর আমার খুব রাগ। তোর কাছ থেকে একটা মাছও এ পর্যন্ত নিতে পারি না। অনেকটাই ভয় ভীতি দেখায় মাছ টাছ নেই, তাহলে তোর কাছ থেকে এখনো পর্যন্ত নিতে পারি নাই। আজকে তোরে পাইছি রে, আজকে আমার সব ক্ষোভ
তোর উপর মিটাবো। এই কথা বলেই ওই পিশাচটা কবির নানাকে প্রচণ্ড জোরে এক ধাক্কা দেয়। এক ধাক্কায় নানা ছিটকে গিয়ে উপরের দিকে পড়ে। মানে নিচ দিকে তো ঢালু, ওই বিল পানি, এইটা না, উনি উপরের দিকে গিয়ে পড়েছেন এক ধাক্কায়। আর ধাক্কা দেওয়ার পর নানা যখন পড়ে গেছেন, এরপরে ওই বাচ্চাটা নানার বুকের উপর উঠে বসে। নানা তখন কোনো রকমের ধাক্কা দিয়ে ওই পিশাচটাকে একটু দূরে ফেলে দেন। আর তখন নানা দেখেন যে মুহূর্তের মধ্যেই তার চোখের সামনেই এই বাচ্চাটা বড় সাইজের একটি কুকুরে রূপান্তরিত হয়। আর কুকুরে রূপান্তরিত হয়েই নানার উপর ঝাঁপিয়ে পড়ে, নানাকে আক্রমণ করে, নখ দিয়ে আঁচড় দেয়, দাঁত দিয়ে কামড় বসিয়ে দিয়েছে, একদম রক্তারক্তি অবস্থা। নানা আসলে এই কুকুরটার সাথে পেরে উঠছিলেন না। তার শরীরটা মুহুর্মুহু আক্রমণে ক্ষত বিক্ষত করে ফেলছিল। নানা বুঝতে পারেন যে তার বাঁচার আর কোনো আশা হয়তো বা নাই। এমত অবস্থায় উনি যতটুকু দোয়া কালাম জানতেন সেটা পড়তে থাকেন। ওই সময় কুকুরটা খুব একটা বেশি আক্রমণ করতে পারছিল না দোয়া কালাম পড়ার কারণে। এরই মধ্যে নানা দোয়া পড়তে পড়তে একটি ছোট্ট লাঠির মতো বা কাঠির মতো কিছু খুঁজতে থাকেন, পেয়েও যান। বিভিন্ন জায়গায় এরকম ছড়িয়ে ছিটে থাকে আর কি। তো এটা দিয়েই উনি মাটির উপর একটা বৃত্ত এঁকে ফেলেন। যখনই বৃত্ত এঁকেছেন তখন ওই বৃত্তের মধ্যে ওই কুকুরটা ঢুকতে পারে না। নানা ওই বৃত্তের মাঝখান বরাবর বসে পড়েন, মাথা নিচু করে বসে পড়েন। ভয়ে আসলে ওইটার দিকে উনি তাকাতে পারছেন না। ওই জিনিসটা বৃত্তের চতুর্দিকে ঘুরপাক খাচ্ছে আর গড় 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 শব্দ করছে, তার উপর আক্রমণ করতে আসছে। মাঝে মাঝে হয় কি, ওই কুকুররূপী অবয়বটা পেছন দিকে সরে যায়। অনেক সময় আমরা দেখি না, কুকুর বা অন্য কোনো কিছু আক্রমণ করার জন্য পেছন দিকে সরে গিয়ে তীব্র গতিতে আবার ঝাঁপিয়ে পড়ে। তো ওই অবয়বটা আক্রমণাত্মক ভঙ্গিতে পেছন দিকে সরছে, মানে হচ্ছে সে শক্তি সঞ্চয় করছে, এখনই আবার সামনের দিকে আক্রমণ করবে দৌড়ে এসে। তো সে কি করে, সামনের দিকে দৌড়ে আসতে থাকে, মনে হচ্ছে এখনই বৃত্ত ভেদ করে ভিতরে ঢুকে কবির চাচাকে ছিন্ন ভিন্ন করে ফেলবে। কিন্তু যতই চেষ্টা করুক ওই বৃত্তের সীমানা এসে সে থেমে যায়, সে আর আসতে পারে না। মনে হচ্ছে অদৃশ্য কোনো একটা কাচের দেয়াল চতুর্দিকে তৈরি হয়ে গেছে, সে বারবার ওখানে এসে বাধা প্রাপ্ত হচ্ছে। বৃত্ত আকারে কাজটা কবির নানা 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে করেছিলেন বলে উনি জানিয়েছিলেন আর কি। তো এভাবে চলছিল। কবির নানা প্রচণ্ড ভয় পাচ্ছিলেন, উনি মাথা নিচু করেছিলেন, ভয়ে সামনের দিকে তাকাতে পারছিলেন না। তো ওনার তো ভয়ে কলিজা ফেটে মরে যাওয়ার উপক্রম হয়েছিল। পিশাচটা একটা পর্যায়ে কুকুরের রূপ পরিবর্তন করে আরও ভয়ঙ্কর ধরনের রূপ ধারণ করতে থাকে, ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ করতে থাকে। নানা মাঝে মাঝে হালকা করে মাথাটা উঁচু করে দেখছিলেন যে ওই পিশাচটা কী করছে। উনি কিন্তু বেশ সাহসী মানুষ ছিলেন, কিন্তু ঘটনার যে ভয়াবহতা ওনার সামনে হচ্ছিল এতে করে বেশ ভয় পেয়ে গেছিলেন। যতই সাহসী মানুষ থাক না কেন, এই অবস্থায় সাহস কতক্ষণ ধরে রাখা যায়। একটা পর্যায়ে উনি খেয়াল করলেন এই পিশাচটার ভয়ানক আওয়াজ আস্তে আস্তে কমছে। দূরে একটা মসজিদ ছিল, এটা উনি জানতেন। আর শীতকালে যেটা হয়, ফজরের আজানটা তো বেশ দেরিতেই দেয়। গরমকালে কিন্তু এই সময় ফজর আজান দিয়ে দেয়। উনি চিন্তা করছেন যে ফজর আজানটা কখন দেবে। যখন উনি বুঝতে পারলেন যে পিশাচটার তর্জন গর্জন অনেকটা কমে আসছে, তার মানে ফজর ওয়াক্ত ঘনিয়ে এসেছে। এরই মধ্যে আল্লাহর রহমতে সময় হয়ে যায় ফজর আজানের। মসজিদের মাইকে আজানের শব্দ ভেসে আসে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে। আর ওই সময় ওই পিশাচটা এমন একটা আকৃতি ধারণ করে, ব্যাং টাইপের কিছু একটা, কিন্তু ব্যাং না। ওই জিনিসটার মুখটা কবির নানার দিকে ঘোরানো ছিল। ওই অবস্থাতে বলে ওঠে, ভাবিস না, সময় শেষ, আবার দেখা হবে তোর সাথে, আবার ধরি তোরে, তখন বুঝবি মজা কেমন লাগে। এইটা বলার পরেই ওই ব্যাংটা পেছন দিকে লাফ দিতে থাকে। অর্থাৎ ব্যাং যদি লাফ দেয়, মুখটা যদি সামনের দিকে থাকে, সামনের দিকে মুখ রেখে উল্টো দিকে লাফ কিন্তু ব্যাং দেয় না, সাধারণত ঘুরে সামনের দিকে লাফ দেয়।
ওই ব্যাঙের মতো, ব্যাঙই বলছি কারণ ওটা ব্যাঙের মতোই লাফাচ্ছিল, কিছুটা ব্যাঙের মতোই ছিল, এটাই জানিয়েছেন কবির নানা। সে উল্টো দিকে লাফাতে থাকে, সে এক লাফ দেয় 50-60 হাত পেছনে গিয়ে পড়ে, আবার লাফ দেয়, আবার লাফ দেয়, এক একটা লাফে লাফে কয়েকটা ধান ক্ষেত পাড়ি দিয়ে সে চলে যাচ্ছে। এইভাবে দিতে দিতেই সে হাওয়ায় মিলিয়ে যায়। কবির নানা বুঝতে পারেন যে আলহামদুলিল্লাহ বিপদ এখন কেটে গেছে। তো এই জিনিসের আক্রমণে ওনার পোশাক আশাক বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল। শরীরে তো আসলে পোশাক ওইভাবে রাখতেও পারেন নাই এরকম আক্রমণের কারণে। উনি দ্রুত ওনার পোশাকগুলো ঠিকঠাক করে আবার উনি বাড়ির দিকে রওনা দেন। উনি বাড়িতে চলেও আসেন আল্লাহর রহমতে। বাড়িতে এসেই উনি চিৎকার দিয়ে ওনার স্ত্রীকে ডাকতে থাকেন। কয়েকবার ডাক দিয়ে উনি অজ্ঞান হয়ে পড়ে যান। তো ওনার চিৎকারে বাড়ির সবার ঘুম ভেঙে যায়। বাইরে এসে দেখে যে ওনার শরীরে এইরকম ক্ষতবিক্ষত অবস্থা, শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত বের হচ্ছে। বোঝাই যাচ্ছে হিংস্র কোনো প্রাণী ওনার উপর আক্রমণ করেছে। তো ওনাদের বাড়ির 5 থেকে 6 বাড়ি পরেই ওই এলাকারই একজন ডাক্তার রয়েছে। তো এত ভোরবেলা তো উনি আসলে দোকান খোলেন নাই, তাই ওনার বাড়ি থেকেই তাকে ইমার্জেন্সি ডেকে আনা হয়। ডাক্তার এসে ব্যান্ডেজ করে দেন, ওষুধ দেন, আরও কিছু পরামর্শ দেন। কারণ যেহেতু কুকুরের আক্রমণ, সেটা কোনো জিন রূপ লাভ, মানে ওই কুকুরের রূপ লাভ করেই তার উপর আক্রমণ করুক আর যাই করুক, ইঞ্জেকশন দিতে হবে। তো এই পরামর্শগুলো দিয়ে যান। পরের দিন সকালবেলা যে মানে চারদিকে খবর উঠে যায় যে কবির নানাকে আক্রমণ করেছে জিনে। এই খবর যখন এই মুন্না ভাইদের বাড়িতে আসে, তখন মুন্না ভাই তার পরিবারের সাথে দেখতে গিয়েছিলেন কবির নানাকে। তখন এই ঘটনাটি শুনেছিলেন। গিয়ে দেখেন যে কবির নানা একটি কাঠের চেয়ারে বসে আছেন, তার শরীরে বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ লাগানো, বিভিন্ন জায়গায় তখনও রক্ত ছোপ ছোপ ব্যান্ডেজের উপর দিয়েও দেখা যাচ্ছে, এমন একটা অবস্থা আর কি। উনি এই ঘটনার পর মাছ ধরা একদমই ছেড়ে দেন। উনি অনেক দিন অসুস্থ ছিলেন, ভারী কোনো কাজকাম আসলে ওইভাবে উনি করতেও পারেন নাই। আল্লাহর রহমতে যখন উনি অনেক দিন পর সুস্থ হয়ে যান, তখন উনি মালয়েশিয়াতে চলে যান। তো আল্লাহর রহমতে উনি আর কোনো সমস্যা ফেস করেছেন বলে শোনা যায় নাই। তো এটি জানিয়েছেন মুন্না ভাই। এটা ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, মাছের ঘটনা আমাদের ভৌতিক ঘটনার জগতে ক্লাসিক্যাল ঘটনা বলতে হবে। কারণ কোনো একটা এপিসোড করলে মাছের ঘটনা ছাড়া এপিসোডটা মনে হয় কেমন যেন অসম্পূর্ণ থেকে যায়। এই জন্য মাছ ধরা রিলেটেড অনেক ঘটনাই আমরা পাই। মাছ ধরা রিলেটেড ঘটনাগুলো অনেক ক্ষেত্রে কিছু কমন থাকে আর কি। তারপরও এই ঘটনাগুলো আমাদের সকলের মধ্যেই ভিন্ন ধরনের এক অনুভূতি সৃষ্টি করে। চলুন প্রিয় লিসেনার্স, আমরা চলে যাই আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, দেশের বাইরের একটি ঘটনা হলে কেমন হয়? হ্যাঁ, এবার দেশের বাইরের একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, ওনার নাম ফারদিন হোসেন চূড়ান্ত। ওনার সাথে গত 28শে ফেব্রুয়ারি বইমেলাতে দেখা হয়েছিল। ওনার বাড়ি ঢাকার হাজারীবাগে। ওনারা 2 ভাই 1 বোন। ওনার বড় বোন এবং বড় ভাই দুজনই জাপানে থাকেন, তাদের পরিবারও জাপানে থাকেন। তো ঘটনাটি জাপানে ঘটেছিল। জাপানের যেই এলাকায় ঘটেছিল, সঙ্গত কারণ সেই এলাকার নামটি বলছি না, কেননা ওই এলাকায় অনেক বাংলাদেশি পরিবার বসবাস করেন। চলুন ঘটনায় চলে যাই। ওনার বড় ভাই যেখানে গিয়ে বাসা নেন, ওখানে কিন্তু ওনার বড় বোনও বসবাস করেন। তবে পাশাপাশি ফ্ল্যাটে আসলে ওনারা থাকতে পারেন নাই, কেননা ওই জায়গাতে পাশের ফ্ল্যাট ম্যানেজ করতে পারেন নাই ওনার বড় বোন, যার কারণে কাছাকাছি দূরত্বের মধ্যেই একটা ফ্ল্যাট উনি ঠিক করে দেন। ওই বিল্ডিংটা 2 তলা, নিচ তলাতে কেউ থাকে না, ওখানে দোকান করা হয়েছে, তবে দোকানটা বন্ধই পেয়েছেন যাওয়ার পরে ওনার বড় ভাই। 2য় তলাতে একটা ফ্ল্যাট, 3টা বেডরুম সেখানে।
বেশ সুন্দর, বাসাটা দেখে ওনার পছন্দ হয়ে যায়। আর ওনার যে বড় বোন, উনিও পরিবার নিয়ে থাকেন। ওনার দুটো বাচ্চা আছে, একজনের বয়স 6 বছর আর একজনের বয়স 4 বছর। ওনারা বেশ ভালোই আছেন ওখানে। তবে যেইখানে বাসাটা ঠিক করেছেন এই ফারদিন ভাইয়ের বড় ভাই, সেই জায়গাটা যে খুব নীরব, বিষয়টা এরকম না। আশেপাশে জঙ্গল রয়েছে, বিষয়টা এরকমও না। এটা একদম লোকাল এরিয়া, জনবহুল এরিয়াতেই বাসাটা ছিল আর কি। তো বাসাটা যখন নিয়েছেন সব কিছু ঠিকঠাকই ছিল আপাতত দৃষ্টিতে, কিন্তু ওঠার পরে উনি 2-3 দিন মোটামুটি ঠিকঠাক মতো চলেছেন, কোনো সমস্যা হয়নি। কিন্তু এরপর থেকেই শুরু হয়ে যায় কিছু সমস্যা। আপাতত দৃষ্টিতে শুরুর দিকে সমস্যাটা স্বাভাবিক বলে মনে হয়, কেননা উনি রাতের বেলা যখন বাসার সব কল, মানে পানির কল বন্ধ করে রাখেন, একটা পর্যায়ে উনি পানি পড়ার শব্দ শুনতে পেতেন। তো কেউ কলটা ছেড়ে দিয়েছে, উনি আবার উঠে সে কল বন্ধ করতেন। দেখা গেল বেসিনের কল বন্ধ করেছেন, তো কিচেনের কল চলছে, সিঙ্কের উপর যে কলটা থাকে সেটা বন্ধ করেছেন। হঠাৎ করে দেখা যাচ্ছে যে ওয়াশরুমে কেউ ফ্লাশ করেছে, ফ্লাশ করলে এক ধরনের শব্দ হয়, শব্দটা পেতেন। আবার মনে হলো অন্য আর একটা জায়গায় কেউ পানির ট্যাপ ছেড়ে দিয়েছে, আবার সেটা বন্ধ করেন। দেখা গেল একটু আগে যে ওয়াশরুম থেকে বের হয়ে আসছেন পানির ট্যাপ বন্ধ করে, সেই ওয়াশরুমে আবার কেউ শাওয়ার ছেড়ে দিয়েছে, মনে হচ্ছে কেউ গোসল করছে। জাপানে যারা বসবাস করেন তারা জানিয়েছেন, বা আমরা যতটুকু জানি, যে ওখানে পানি, বিদ্যুৎ, এই যে ইউটিলিটি বিল, এটা কিন্তু আসে ব্যবহারের উপরে। বাংলাদেশে কিন্তু গ্যাসের প্রিপেইড মিটার আছে, বিদ্যুতের প্রিপেইড মিটার আছে, ঠিক তেমনি ওখানে পানিরও প্রিপেইড সিস্টেম রয়েছে, অথবা পোস্টপেইড সিস্টেমও আছে বিভিন্ন জায়গায়। যে যতটুকু ব্যবহার করবে সেই অনুযায়ী বিল আসবে। এই জন্য জাপানে পানি, বিদ্যুৎ, গ্যাস এগুলো ব্যবহারে মানুষ খুব মিতব্যয়ী এবং খুব সচেতন। পানি যে এইভাবে পড়ছে, বিল তো উঠছে। এইভাবে যদি বিল উঠতে থাকে তাহলে তো সমস্যা। আসলে সমস্যাটা কোথায়, কেন এইভাবে ভিন্ন ভিন্ন জায়গায় পানি পড়ছে? আর রাতের বেলা যখন পানি পড়ে তখন এক ধরনের অদ্ভুত রকমের শব্দ নাকি হয় ওনার ওই বাসা থেকে, যার কারণে প্রতিবেশীরা কমপ্লেইন দেয় যে ওখানে এরকম শব্দ পাওয়া যায় রাতের বেলা, তাদের ঘুমাতে অসুবিধা হয়। জাপানে তো মানুষ অনেক পরিশ্রম করে, তারা অনেক সকালে ওঠে, আবার তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। তাদের যদি ঘুমের ডিস্টার্ব হয় তাহলে তো অবশ্যই তারা কমপ্লেইন। যখন কমপ্লেইন করলো, পানির লাইনের যে যারা ভালো বোঝে আর কি, এরকম মিস্ত্রি, টেকনিশিয়ান, তাদেরকে আনা হলো, তারা চেক করে দেখলেন কোনো সমস্যা নেই। এরপর একই সমস্যা আবারও। এরপর সমস্যাটা তীব্র হতে থাকে। তীব্রটা এরকম যে মাঝে মাঝে কি হতো যে একটা চলছে, অন্যগুলা বন্ধ, সেটা বন্ধ করার পর অন্যটা চলছে। কিন্তু এবার সমস্যা দেখা দিল যে একসাথে সব পানির লাইন ছাড়া, বেসিনের কল ছাড়া, কিচেনের কল ছাড়া, শাওয়ারের সবগুলো কল ছাড়া, এমনকি এই যে ফ্লাশ হয় কমোডে, ফ্লাশ একবার হওয়ার পর পানিটা রিফিল হতে যতটুকু সময় নেয়, শুধু এতটুকু সময় গ্যাপ থাকে, এরপর আবার ফ্লাশের শব্দ পাওয়া যায়। তাহলে বোঝাই যাচ্ছে কি পরিমাণ পানি অপচয় হচ্ছে। যখন বাড়ির মালিককে বড় ভাই জানান যে এরকম সমস্যা হচ্ছে, উনি এই বিষয়টা সমাধান করার জন্য কয়েকটা দিন সময় নিয়েছিলেন আর কি। কয়েকদিনের মধ্যে উনি সমাধান করেন। তবে এই কয়েকদিনের মধ্যেই অনেক টাকা বিল এসেছিল, মানে জাপানি ইয়েনে আর কি, যেটা পেমেন্ট করা হয় আর কি। আমরা বোঝার সুবিধাতে টাকা শব্দটা ব্যবহার করলাম আর কি, যার মুদ্রা হচ্ছে ইয়েন। তো এভাবে অনেক টাকা কিন্তু চলে গেল বিল হিসাবে। কিন্তু না, পরিবর্তন কিছুই হয় নাই, যা তাই একই সমস্যা। এরপর ওনারা বুঝতে পারেন নিশ্চয়ই অস্বাভাবিক কোনো বিষয় এখানে আছে। কেননা উনি শুরুর দিকে ওইভাবে বুঝতে না পারলেও পরবর্তীতে বুঝতে পারেন। উনি যখনই কাজ শেষে ঘরে ঢোকেন তখন ওনার শরীরটা ভারী হয়ে যায়। উনি তো পরিবার নিয়ে গিয়েছেন, ওনার ওয়াইফও ছিল ওই একই বাড়িতে, তিনিও তো ব্যস্ত থাকেন।
শরীর ভারী হয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু এই ফারদিন ভাইয়ের বড় ভাই উনি অনুভব করেন, অন্য কেউ না। এরপর শুরু হয় আসল ঘটনা। ওনারা যখন কোনো কিছু খেয়ে আবার ফ্রিজে রেখে দিতেন, যেমনটা রান্না করা হয়েছে মাংস, সবটা তো একবারে খাওয়া হয় না, তখন অবশিষ্ট অংশ আমরা ফ্রিজে রেখে দিই। ওনারা দেখতেন যে পরের দিন ফ্রিজ খোলার পর সেই খাবার নাই, শেষ। এটা কিভাবে সম্ভব? তখন ওনারা চিন্তা করেছেন হয়তো বাইরে থেকে চোট্টর আসে, কে আসে এটা দেখার জন্য রাতে সজাগ থাকা শুরু করেন। একটা পর্যায়ে এসে উনি এবং ওনার ওয়াইফ দুজনেই ঘুমিয়ে যেতেন। অনেকটা সময় ঘুমের ভান ধরে পড়ে থাকলেও একটা সময় এসে ওনারা দুজনেই ঘুমিয়ে পড়তেন, কারণ তো সেই সকালে উঠতে হয়, কাজ করতে হয়, মাঝখানে তো আসলে ওরকম বিশ্রাম নাই, কতক্ষণ আর জেগে থাকা যায়। তো এরকম পানির লাইন ছাড়া, খাবার নাই, এরকম কিন্তু চলছে। একদিন কি হয় যে ওনার শরীরটা ভালো লাগছিল না, উনি অফিসে আর যান নাই, সারাদিন বাসায় ঘুমিয়ে কাটিয়েছেন। যেহেতু সারাদিন বাসায় ঘুমিয়ে কাটিয়েছেন, সারাদিন ঘুমালে রাতের বেলা তো ঘুম আসতে দেরি হয়, তাই না? উনি চিন্তা করেন আজ রাতে দেখব আসলে ঘটনাটা কি, কে পানির কল ছাড়ে, কে খাবার খায়। তো ওনার স্ত্রী ঘুমিয়েছিলেন, উনি জেগে আছেন। হঠাৎ করে একটি শব্দ ওনার কানে আসে। উনি সেই শব্দের উৎস ধরে কিছুটা এগিয়ে গিয়ে দরজার এক পাশে দাঁড়িয়ে থাকেন চুপ করে। উনি দেখলেন যে ওনাদের ঘরে 3টা বেডরুম আছে, এর মধ্যে একটা বেডরুমের কোনো জানালা নাই, শুধু দরজা। ওই বেডরুম দিয়ে একটা ছায়ার মতো কিছু একটা বের হলো এবং বের হয়ে ওটা কিচেনের দিকে যাচ্ছে, মানে পাকঘরের দিকে যাচ্ছে। এটা দেখে উনি মারাত্মক ভয় পান, কারণ ওখানে কিন্তু কোনো জানালা নাই। চোর যদি ঢোকেও জানালার গ্রিল কেটে এই রুম থেকে তো আসলে বের হওয়ার কথা না, অন্য রুম থেকে বের হতে পারত। তাহলে জিনিসটা কি? উনি বুঝতে পারেন যে এটা নিশ্চয়ই অস্বাভাবিক কিছু। তারপরও উনি সাহস করে সামনে এগিয়ে গিয়ে চিৎকার দিয়ে বলে ওঠেন, এই কে? উনি বলেছিলেন কিন্তু জাপানি ভাষায়। আর তখন ওই ছায়াটা জাপানি ভাষাতেই উত্তর দেয়, যার বাংলা অর্থ এমন হয়, একটু পানি দিবি রে, কতদিন যে পানি খাই না, একটু পানি দিবি। এর মধ্যে হয় কি যে উনি যে চিৎকার দিয়ে বলে উঠছেন এই কে, বড় ভাইয়ের স্ত্রীর কিন্তু ঘুম ভেঙে যায়। তো উনি গিয়ে লাইট জ্বালিয়েছেন, দেখা যাচ্ছে যে কিছুই নেই। ওই রাত্রেই এই ফারদিন ভাইয়ের বড় ভাই বাংলাদেশে ওনার বাবাকে ফোন দেন যে এই ঘটনা। তো ওনার বাবা ওই সময়ের মতো আসলে ওনাকে বোঝানোর জন্য সান্ত্বনা দেন যে ভুল দেখেছো, রাতের বেলা ঘুম থেকে উঠছো, উল্টাপাল্টা কিছু দেখছো, এইটা বলে আর কি কোনো রকম একটা বুঝ দেন। কারণ যদি উনিও ভয় দেখাতে তাহলে তো আরও মারাত্মক ভয় পেয়ে যাবেন উনি। এরপর আসি আরও একটি ঘটনায়। একদিন উনি বাসায় আছেন, ওই দিন ওনার হাফ শিফট ছিল, কাজ সেরে বাসায় আসছেন। ওই সময় উনি একাই ছিলেন। উনি এসে দেখেন এক ভয়ঙ্কর জিনিস। দেখেন যে ওনাদের যেই ডাইনিং টেবিল, এই ডাইনিং টেবিলের উপরে একটা মহিলা অবয়ব বসে আছে, কিন্তু এই অবয়বটার দেহটা আধা পচা, বিভিন্ন জায়গায় মাংস নাই, সেখানে হাড় বেরিয়ে গেছে, বিশ্রী দুর্গন্ধ। এই অবয়বটা টেবিলের উপরে বসে গ্লাসে পানি খাচ্ছে। উনি এই দৃশ্য দেখার সাথে সাথে মারাত্মক রকম ভয় পান। ভয় পাওয়াটাই স্বাভাবিক। আর ওই সময় ওনার চোখ যায় ওই বেডরুমটাতে, যেই বেডরুম থেকে একটা ছায়া অবয়বকে বের হতে উনি দেখেছিলেন। ওই দিকে যখন তাকিয়েছেন উনি দেখতে পান ওই বেডরুমের যে বিছানাটা রয়েছে, সেই বিছানা রক্ত দিয়ে একদম ভরে আছে। বিভিন্ন পচা মাংসের টুকরোগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, প্রচণ্ড দুর্গন্ধ। এই দৃশ্য দেখে উনি অজ্ঞান হয়ে পড়েন। উনি তো ওই সময় একা বাসায় ছিলেন। পরে যখন আর স্ত্রী আসে বাসায়, দরজার তো চাবি আছে একাধিক, উনি এসে দেখেন যে বড় ভাই অজ্ঞান হয়ে পড়ে আছেন। এরপর তার জ্ঞান ফেরান, কি হয়েছে সব কিছু জিজ্ঞেস করেন। এখন
এই ব্যাপারগুলো তো আসলে এখন আর এড়িয়ে যাওয়া যাচ্ছে না, এটা সমাধান তো করতে হবে। এখন এই যে বড় ভাই, ওনার স্ত্রী, উনি তো আসলে বাসায় যদি একা থাকেন ওনার কি অবস্থা হবে, এটাও তো উনি চিন্তা করছেন। এরই মধ্যে ওনার সাথে ঘটে যায় আরেকটি ভয়ঙ্কর ঘটনা। এতক্ষণ তো ঘটছিল, কয়েকদিন তো ঘটছিল হচ্ছে বড় ভাইয়ের সাথে, ওনার স্ত্রীর সাথে তখনও ঘটে নাই। তবে পানির কল ছাড়া বা এই জিনিসগুলো তো উনি দেখেছেন। এবার ওনার সাথে কি ঘটনা ঘটলো চলুন শুনে আসি। উনি রাত্রেবেলা পানি খেতে উঠেছেন। গ্লাসে পানি ভরে যখনই উনি মুখে দিবেন তখন মনে হলো পেছন থেকে হঠাৎ করেই একটা পচা গন্ধ ওনার নাকে আসছে। উনি যখন ঘুরেছেন যে কি ব্যাপারে গন্ধটা কোত্থেকে আসছে, তখনই দেখতে পান একটা বৃদ্ধা মহিলা পচে গলে একদম একাকার, যেমনটা এই ফারদিন ভাইয়ের বড় ভাই দেখেছিলেন, যে বর্ণনাটা দিয়েছিলেন ঠিক সেই বর্ণনা অনুযায়ী মনে হচ্ছে ওই অবয়বটাই তার সামনে। সে তখন বলে ওঠে জাপানি ভাষায়, আমাকে একটু পানি খেতে দে না, দে না পানি, কতদিন পানি খাই না। এই বলে ভাবির হাত চেপে ধরেছে, সাথে সাথে ভাবি অজ্ঞান হয়ে গেছেন। এদিকে দীর্ঘ সময় পর ভাইয়া চিন্তা করেছেন বা খেয়াল করেছেন যে কি ব্যাপার, তার স্ত্রী কোথায়, ওয়াশরুমে গিয়েছে, এতক্ষণ তো চলে আসার কথা। উনি আবার উঠেছেন, উঠে গিয়ে দেখেন যে এই ডাইনিং রুমে এই অবস্থা। তখন পানি টানি ছিটিয়ে ওনার জ্ঞান ফেরান। এরপরে জানতে পারলেন যে এই ঘটনা ঘটেছে। ওনারা আর এক মুহূর্ত দেরি করেন নাই, সাথে সাথে ওনারা দুজন গিয়ে এই ফারদিন ভাইয়ের বড় বোনের বাসায় উঠে পড়েছেন। সেখানে থেকেই পরবর্তীতে বাসা পাল্টিয়েছেন, ওদের মালামাল যা ছিল প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো নিয়ে আসা যায় সেগুলো পরিবর্তন করেছেন। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায় যে ওই যে বাসাটা, এই বাসাটাতে একটা বৃদ্ধা মহিলা থাকতেন, উনি ওখানে মারা গিয়েছিলেন। এরপরেই এই সমস্যা শুরু হয়েছে। প্রিয় লিসেনার্স, আপনাদের হয়তোবা মনে থাকবে যে জাপান থেকে এর আগেও কিন্তু আমরা ঘটনা পেয়েছিলাম। একটি পরিবার, ওনারা আমাদেরকে ঘটনা পাঠিয়েছিলেন, সেখানেও প্রায় একই ধরনের ঘটনা ঘটেছিল। আমাদেরকে কিন্তু ওনারা যে ঘটনা জানিয়েছিলেন, যে কারণটা জানিয়েছিলেন, একই কারণ এই ফারদিন ভাইও জানিয়েছেন। সেটা হচ্ছে যে জাপানের যারা মানুষ, ওনাদের গড় আয়ু বেশি, অনেক দিন বেঁচে থাকেন আল্লাহর রহমতে। দেখা যায় যে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তার ছেলেমেয়েরা কাজে ভিন্ন ভিন্ন জায়গায় চলে যায়, বৃদ্ধা ওনারা একাই বাড়িতে বসবাস করেন। ওনারা ওই বাড়িতে নিঃসঙ্গ অবস্থায় মারা গেলেও তাদের দেখার কেউ থাকে না। যদি কেউ একা থাকেন ওই বাড়িতে তাহলে তো কথাই নাই। মারা যাওয়ার বেশ কিছুদিন পরে গিয়ে খোঁজ খবর পাওয়া যায় যে উনি মারা গিয়েছেন। এরপর যখন ডেড বডি উদ্ধার করা হয়, তারপর যথাযথ নিয়মে সৎকার করা হয়, এরপর এই বাড়িগুলো সহজে ভাড়া হয় না। এটাই কিন্তু আমরা জেনেছিলাম পূর্বে জাপানের এরকম একটা ঘটনা যখন আমরা প্রচার করেছিলাম। তো এই বাড়িগুলো যদি অনেক দিন পরে ভাড়াও হয়, তখন দেখা যায় এই বাড়িগুলোতে এই ধরনের সমস্যা দেখা গিয়েছে। সবাই অনুমান করে যে ওই বাড়িতে যেই মহিলাটি থাকতেন, নিশ্চয়ই মৃত্যুর পূর্বে উনি খুব তৃষ্ণার্ত ছিলেন, পানি খেতে পারেননি, যার কারণে মারা গিয়েছেন উনি। আর এরপরই যেই ঘটনাগুলো এখানে ঘটছে, যেই অভাবটাকে দেখা যায় সে পানি খেতে চায়। মানুষ মারা গেলে আত্মা তো আর ফেরত আসে না, কিন্তু এই ধরনের জায়গাগুলোতে যখন জিনেরা এসে আশ্রয় নেয়, তখন তারা এই জায়গাগুলোকে আরও হন্টেড করানোর জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটায়, এভাবে মানুষকে ভয় দেখায়। ওই ঘটনার সাথে সম্পর্ক আছে এমন কোনো একটা বিষয় বারবার সামনে নিয়ে আসে। ধরুন কেউ আত্মহত্যা করেছে, গলায় ফাঁস দিয়ে ঝুলেছে, পরবর্তী দেখা যায় যে ওই বাড়িতে দেখা গিয়েছে যে এরকম ঘটনাই ঘটছে, সেই মহিলা গলায় ফাঁস দিয়ে ঝুলছে। এটা কিন্তু জিনেদের কারসাজি। আমরা কিন্তু এগুলো বলছি, জানছি, কিন্তু এরপরেও যদি হুট করে আমাদের সামনে রাতের বেলা হঠাৎ করে এরকম কোনো কিছু দেখি, তাহলে কি এত জানা বোঝা কাজে লাগবে? নিশ্চয়ই আমরা ভয় পাব। প্রিয় লিসেনার্স, জাপানের
এই যে কর্মব্যস্ততা, এর কারণে কিন্তু তারা তাদের পরিবার থেকে বিচ্যুত। আমরাও দেখা যাচ্ছে যে আস্তে আস্তে এমনটাই হয়ে যাচ্ছি। বড় পরিবারগুলো ভেঙে ভেঙে ছোট ছোট পরিবার হয়ে যাচ্ছে। আমরা অনেকের খোঁজ খবর রাখতে পারছি না, কে কেমন আছে, অসুস্থ আছে না ভালো আছে। এই জিনিসগুলো কিন্তু আমরা অনেকটাই হারিয়ে ফেলছি। এগুলো আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যত ব্যস্ততাই দেখাই না কেন, আমাদের কিন্তু পরিবার রয়েছে, আমাদের অভিভাবক রয়েছেন, ময়মুরব্বী রয়েছেন, যারা আমাদেরকে বড় করেছেন, লালন পালন করেছেন, তাদের খোঁজ খবর যেন আমরা নিতে পারি। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরেকটি নতুন ঘটনায়। তবে আরেকটি কথা বলতে চাই, ফারদিন ভাই জানিয়েছেন যে জাপানের অনেক ঘটনা ওনার কাছে রয়েছে, এমনকি ওনাদের আত্মীয় স্বজনরা আরও অনেক দেশে রয়েছেন, আমেরিকা সহ আরও অন্যান্য দেশে। তারাও বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ফারদিন ভাইয়ের সাথে শেয়ার করেছেন। সেই ঘটনাগুলো পর্যায়ক্রমে আমাদেরকে পাঠাবেন বলে জানিয়েছেন। আমরা অপেক্ষায় থাকলাম সেই ঘটনাগুলোর। চলুন আমরা চলে যাই এবার নতুন আরও একটি ঘটনায়। প্রিয় লিসেনার্স, চলুন এখন একটি গ্রামের ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ ইমন। ওনার বাড়ি সাতক্ষীরা জেলার সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের বাঁশদহা গ্রামে। এই ঘটনাটি 2008 কি 9 সালে ঘটেছিল। আর এখানে 3টি ঘটনা রয়েছে, যেই ঘটনাগুলো একই বছরই ঘটেছিল। চলুন প্রথম ঘটনায় যাই। প্রথম ঘটনাটা ঘটে এই ইমন ভাইয়ের বাবার সাথে। ওনার বাবা একজন ব্যবসায়ী, কাছাকাছি একটা বাজার রয়েছে, সেখানে ওনার ব্যবসা রয়েছে। ওখান থেকে কাজ শেষ করে বাড়িতে ফিরছিলেন। রাত তখন আনুমানিক 11টা সাড়ে 11টা বাজে। তো 2008-9 সালে রাত 11টা সাড়ে 11টা যে আহামরি রাত এটাও বলা যাবে না। তবে তখন ওনাদের গ্রামে বিদ্যুৎ প্রবেশ করছে ভাব, আশেপাশে বিদ্যুৎ চলে আসে, চারদিকে যে আলোকিত বিষয়টা এরকম না, সব জায়গা বা সব বাড়িতেই যে বিদ্যুৎ চলে আসছে বিষয়টা এরকমও না। বাড়িতে আসার সময় একটা বাঁশঝাড় পড়ে। তো এই বাঁশঝাড়ের ওখান দিয়ে উনি চলেও আসছেন, বাড়িতে ঢুকবেন, হঠাৎ করে মনে হলো বাঁশঝাড়ের বাঁশগুলো কোনো কারণে বেশ দুলে উঠলো। বাঁশগুলো যদি একসাথে নড়াচড়া করে ওঠে তখন কিন্তু কটকট কটকট শব্দ হয়। যারা বাঁশঝাড়ের নিচ দিয়ে কখনো আসা যাওয়া করেছেন, বাতাসে যখন বাঁশ দোলে তখন যে শব্দগুলো হয়, শব্দগুলোর সাথে কিন্তু আপনারা পরিচিত। তো ওই রকম শব্দ হয়েছে, বিষয়টাকে উনি স্বাভাবিকভাবেই নিয়েছেন। কিন্তু হঠাৎ করে উনি শুনতে পান পেছন থেকে হুম 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 এরকম আওয়াজ হচ্ছে। এরপর গোঙানির আওয়াজ শুরু হলো। উনি চিন্তা করলেন কি ব্যাপার, এখানে এই শব্দটা কোথা থেকে আসে, আগে তো কখনো এরকম হয়নি। উনি কি করেছেন, উল্টো ঘুরে কিছুটা এগিয়ে গিয়েছেন ওই বাঁশঝাড়ের দিকে, যে শব্দটা কোত্থেকে আসছে, কেউ বিপদে পড়লো কিনা এটা দেখার জন্য। কিন্তু উনি তখন যে জিনিসটা দেখতে পান, এটা দেখে উনি মারাত্মক ভয় পান। উনি দেখতে পান বেশ বড় আকৃতির একটা মানুষের মতো অবয়ব, সে মাথা নিচে পা উপরে বাদুর যেভাবে ঝুলে থাকে ওই রকম বাঁশের কোনো একটা কঞ্চির সাথে ঝুলে আছে। এই অবয়বটার হাত চারটা হাত মাকড়সার মতো একসাথে নড়াচড়া করছে, আর ভয়ঙ্কর দৃষ্টিতে উল্টো হয়ে ঝুলেই এই ইমন ভাইয়ের বাবার দিকে তাকিয়ে আছে। ইমন ভাইয়ের বাবার সাথে যখন ওই অবয়বটা চোখাচোখি হয়েছে, তখনই ওই অবয়বটা কি করেছে, এক বাঁশ থেকে আর এক বাঁশে ঝুলে ঝুলে চলে যাচ্ছে। এভাবেই বাঁশঝাড়ের ভেতরে গিয়ে ওই অবয়বটা মিলিয়ে যায়। উনি এটা দেখে মারাত্মক ভয় পান, দ্রুত বাসায় ঢুকে যান। তারপর বাসার সকলের সাথে এই ব্যাপারটা শেয়ার করেন। এটা যখন শেয়ার করেন তখন পরিবারের মধ্যেও একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরে আসি যে এই ইমন ভাইয়ের মেজো দাদা, কারণ ওনার দাদারা হচ্ছেন 5 ভাই, মানে 5 দাদা রয়েছেন আর কি। তো এই মেজো দাদা উনি স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন। মসজিদটা অনেক পুরনো, পূর্বে ওই মসজিদটা ছিল মাটির,
এখন অবশ্য সেটা রেনোভেট করা হয়েছে বিভিন্নভাবে। উনি অনেক রাতের বেলা ফিরছিলেন কোনো একটা কাজ সেরে। উনি যখন মসজিদের পাশ দিয়ে যাচ্ছেন তখন হঠাৎ করে ওনার চোখ চলে যায় মসজিদের দরজার দিকে। দরজা জানালা তো বন্ধই ছিল, কিন্তু মনে হচ্ছিল দরজার নিচ দিয়ে আলো বের হচ্ছে, আর দুই দরজার মাঝখানে সামান্য যে ফাঁকা অংশটা থাকে ওই দিক দিয়েও আলো বের হচ্ছে। উনি চিন্তা করলেন যে এই আলো কোত্থেকে আসে। ওই সময় কিন্তু মসজিদে ইলেকট্রিসিটি ছিল না, হারিকেন জ্বালিয়ে ওনারা নামাজ পড়তেন, বিশেষ করে মাগরিব এবং এশার নামাজ। চিন্তা করলেন যে কী ব্যাপার, এইখানে এত আলো কিসের। এখন যদি কোনো একটা পাওয়ারফুল এলইডি বাল্ব জ্বালানো হয় তখন যেরকম আলো, ওই রকম আলো মনে হচ্ছিল ওই মসজিদের মধ্যে। উনি অবাক হয়ে যান। উনি অবাক হয়ে মসজিদের দিকে এগিয়ে যান যে রাতের বেলা মসজিদে কারা। উনি এগিয়ে গিয়ে আলতো করে দরজাটা টাচ করেন। আলতো টাচেই দরজার এক পাল্লা কিছুটা খুলে যায়। উনি দেখতে পান ইমামের জায়গায় একজন দাঁড়িয়ে আছেন, তার পেছনে ৮-৯ জন মনুষ্য অবয়ব আছে। দেখতে মানুষের মতো মনে হচ্ছে, কিন্তু তাদের চেহারা বোঝা যাচ্ছে না। এরা নামাজ পড়ছে। যে সূরা কিরাতগুলো পড়ছে এই সূরা কিরাতগুলোর সাথে উনি পরিচিত। ছোট ছোট সূরা দিয়েই নামাজ পড়ছিলেন আর কি। উনি যখন বুঝতে পারলেন সূরাটা শেষ হয়ে যাচ্ছে, রুকু সেজদা করবেন, উনি একটা পর্যায়ে ওখান থেকে কিছুটা দূরে সরে আসেন। তখনও কিন্তু দরজার পাল্লাটা বেশ খোলাই ছিল। উনি মসজিদের একদম বাইরে এসে ওনাদের দিকে তাকিয়ে আছেন। যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে সালাম ফিরানো হয়, দুই পাশে সালাম ফিরে নামাজ যখন শেষ করা হয় আর কি, তখন হঠাৎ করে ঝিঝি পোকার মতো এক ধরনের আওয়াজ শুরু হয়ে যায়, চি 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 শব্দ শুরু হয়ে যায়। এরপর মুহূর্তের মধ্যেই ওই অবয়বগুলো ভ্যানিশ হয়ে যায়, ওই আলো একদম মিলিয়ে যায়, অন্ধকার হয়ে যায়।